জানাচ্ছি। মঞ্চে প্রয়াত মৃত্যুচন্দ্র দাসের পুত্র আছেন, তার কথা আপনারা শুনেছেন। অপর পুত্র আমাদের সামনেই সে উপবিষ্ট আছে, তার ভ্রাতা আছেন। আমি প্রথমেই মৃত্যুচন্দ্র দাসের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজন, পিতৃদেব, মাতৃদেবী, তার স্ত্রী, তার 2 সন্তান এবং অন্যান্য সদস্য যারা আছে, তাদের সকলের প্রতি আমাদের তরফ থেকে তাদের যে শোক, তার অংশীদার হিসাবে তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন, এটা পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অসুস্থ হয়ে হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন, সেই সময়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলার পর বোঝা যাচ্ছিল এটা ঘন্টা না দিন, এটা নির্দিষ্ট করে ডাক্তারবাবু বলতে পারছিলেন না। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। প্রয়োজন ছিল অপারেশন করা, কিন্তু করা যাচ্ছে না, সে অবস্থায় তিনি নেই। তারপরেও ঝুঁকি নিয়ে ডাক্তারবাবুরা অপারেশন করার মতো অবস্থায় তাকে উন্নত করা যায় কিনা তার চেষ্টা করছিলেন 24 ঘন্টার ব্যবধানে। সেই পরিস্থিতি তারাই সৃষ্টি করতে পেরেছিলেন। যে ডাক্তার বন্ধুটি অপারেশন করেছেন, তিনি সকালবেলা টেলিফোনে এই খবর জানান, আমরা অপারেশন করব। আমি একটু বিস্ময় প্রকাশ করেছি, তার কাছ থেকে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করেছি, তাহলে কি তার শারীরিক অবস্থার কিছু পরিবর্তন হয়েছে? বলছে কালকের তুলনায় আমরা যে ওষুধপত্র দিয়েছিলাম তাতে একটু রেসপন্স করছেন, তার থেকে সব হিসেব নিকেশ করে আমরা শেষ চেষ্টা একটা করার ঝুঁকি নিচ্ছি। অপারেশন শেষ করে সেই ডাক্তার বন্ধু আবার ফোন করেছেন। আমাদের অপারেশন সম্পন্ন হয়েছে। জিজ্ঞেস করছিলাম, কি মনে হয়েছে আপনার? বলে, ডাক্তার হিসাবে যেহেতু অপারেশন করেছি, আমার বলতে কোনো দ্বিধা নেই যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে অপারেশন করেছি, সেই প্রশ্নে এটা সফল। আমি তাকে আর পরবর্তী সময় আর কিছু জিজ্ঞেস করিনি। আমি বলছি যে আমি আসছি হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর যে স্ট্রোকের কারণে মূলত তার এই মৃত্যুটা হয়, মস্তিষ্কে যে ডাক্তার বন্ধুটি তাকে অপারেশন করেছেন, সেটা ইয়াং, খুব প্রমিজিং ডাক্তার আমাদের রাজ্যের জন্য। ছবিটা দেখাচ্ছিল, এ তো মানে দেখা যায় না, এত রক্ত। ছবিটা যা দেখা গেছে, আসলে রক্তক্ষরণ যা হয়েছে, সে বলছিল যে তার চেয়ে তো অনেক গুণ বেশি। যাই হোক, আমরা এটা পরিষ্কার করেছি, যা যা আমাদের করার করেছি। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, কি মনে হয় তোমার?
তো সে উপর দিকে হাত তুলে বলছে এখন তার দায়িত্ব। আমি বললাম এটাকে তুমি বিশ্বাস করো কি? চুপ করে আছে মাথা নিয়ে। আমার ধারণা ছিল সম্ভবত মিন্টুর সাথে এক দুটো কথা বলা যাবে। আমি তার সামনে দাঁড়িয়ে, চক্ষু বন্ধ তার। ডাক্তার তখন বুঝতে পেরেছেন, বলছেন তিনি এখন সেডেশনে আছেন, কারণ অপারেশন করার সময় আমাদের এই ওষুধটা দিয়ে তারপরে অপারেশন করতে হয়, না হলে অপারেশনের যন্ত্রণা সহ্য করা কঠিন। এই মুহূর্তে সে চোখও খুলতে পারবে না, কথাও বলতে পারবে না। তারপরেও তার মাথায় হাত রেখে, আমি খোলামেলা বলছি আপনাদের, এই বিশ্বাস নিয়ে আমি বেরিয়েছিলাম। তার চেহারাটা যা দেখছিলাম, প্রথম দিন যা দেখেছি, অপারেশনের পরে একই বেডে যেখানে আমি তাকে রেখেছি, আমার কেন জানি মনে হয়েছে মিন্টু সুস্থ হবে, পূর্ণাঙ্গ না হলেও এই যাত্রায় হাসপাতাল থেকে সে বেরোবে, ফিরে যাবে। এবং ধীরে ধীরে একটা প্রত্যয় তৈরি হচ্ছিল যদি সে ফিরে যেতে পারে। এবং সেই সময় শুনছিলাম তার যে ডায়ালিসিস হচ্ছিল, ডাক্তারবাবুরা বলছিলেন সপ্তাহে একবার করলেই নাকি চলবে। তো তাতে বোঝা যাচ্ছিল তার মধ্যে অগ্রগতি আছে। একটা এটাই ভাবনা চিন্তা। মিন্টু ছোটাছুটি করে কাজ করতে না পারলেও বাড়ি যে এত কাছে আমি জানতাম না, আজকে আমি প্রথম জানলাম। আমার প্রথম ধারণা ছিল তার বাড়ি হরিকায়ের কাছে। মিন্টু যদি কষ্ট করে গিয়ে পার্টি অফিসেও বসতে পারে, সবার সঙ্গে কথাবার্তা বলতে পারে এবং বিভিন্ন ঘটনাবলিতে কিছু পরামর্শ দিতে পারে, নির্দেশ দিতে পারে, বা যারাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আসবেন, মিন্টুর সামনে যদি বসে দু চার কথা বলতে পারেন, তার পরিপ্রেক্ষিতে সে যদি তাদেরকে আশ্বস্ত করার মতো কিছু কথা বলতে পারেন, এই সবটাই পার্টির জন্য ভালো হবে, মিন্টুর জন্য ভালো হবে। অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আবদ্ধ থাকলে এটা সমস্যা হবে। একাধারে মিন্টু, অপরদিকে পার্টি, সামগ্রিক জনগণ, এরকম একটা প্রত্যাশা ছিল। কিন্তু পরদিন সকালবেলা ফোন করলো মানিকদের কাছ থেকে, আমি খবর পেলাম মিন্টুর দেহ আমরা পার্টি অফিসে নিয়ে এসেছি। ব্যাপারটা প্রথম বুঝতে পারছি না, মিন্টুর দেহ নিয়ে এসছে মানে তার মানে তাকে কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবুরা ছেড়ে দিলেন? বলছেন না, মিন্টু সকালবেলায় প্রয়াত হয়েছে। আমি তখন বাথরুমে ঢুকছিলাম, স্নান করবো, বাইরে যাবো, আরেকটা কর্মসূচি আছে আমার। বলছো কি? বলে না, এই তো হয়েছে। তখন তো নির্বাক, আর কি কথা বলা যাবে, কোনো কথা বলার সুযোগ তখন নেই। এর আগে মিন্টু যখন সম্পাদকের দায়িত্ব নেয়, তো মিটিংয়ে বসে যখন কথা বলতাম, আমার কেন জানি মনে হচ্ছিল মিন্টুর বোধ হয় শুনতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু চট করে আমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। আরও একবার দুবার দেখেছি এরকম মিটিং, তারপরে আমি বুঝতে পারলাম, নিশ্চিত হলাম যে না, তার শ্রবণ ইন্দ্রিয়ে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। আমি তাকে আলাদা করে ডাকলাম সবার সামনে, না মিন্টু, তোমার কি শুনতে অসুবিধা হয়? সে অকপটে স্বীকার করেছে, হ্যাঁ আমার শুনতে একটু অসুবিধা হয়। তার জন্য একটু মানে কাছাকাছি বসে যারা কথা বলেন, মাইক না থাকলে পর আমি কথাগুলো বুঝবার চেষ্টা করি। আমি বললাম এইভাবে চলবে না, আর একটু দেরি করা যাবে না, সময় নষ্ট করলে পর যতটুকু এখন শুনতে পাচ্ছ এটাও কিন্তু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে পরীক্ষা করিয়ে, এখন অনেক আধুনিক এই বেরিয়েছে, যন্ত্রপাতি বেরিয়েছে, কিনে নাও, আগরতলায় আসো, আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে দেখব। সে বললো না, আমি করব। তারপরে সে যন্ত্রও লাগালেন। এবং তাকে বলেছিলাম যদি তোমার পয়সা কড়ির অভাব থাকে, পার্টির সঙ্গে কথা বলবে, আমরা সাহায্য করব। তার স্ত্রী যে চাকরি করতেন এটা আমি জানতাম না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর সাথে আমার প্রথম কথা, পরে আমি বুঝতে পেরেছিলাম তিনি চাকরি করেন। আজকে আরও নিশ্চিত হলাম তার বাড়িতে গিয়ে কথা বলার সময়।
এগুলো সে কোনো সময় পার্টির সঙ্গে কথাবার্তা বলতো না। আমার পেটের গম, আমার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, প্রেশারের সমস্যা আছে, সুগার আছে, কানে শুনতে অসুবিধা হয়, এগুলো কোনো বিষয়ই ছিল না তার কাছে। সব কথা তার সম্পর্কে আপনারা শুনেছেন। আমি শুধু বলবো, নিঃসন্দেহে সৎ, স্বচ্ছ এবং যেটা বলবো আত্মম্ভরিতা ছিল না, আত্মকেন্দ্রিক ছিলেন না। সবাইকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে কাজ করার চেষ্টা করেছেন। সামগ্রিক কাজের মধ্যে তার চারিত্রিক এই যে বৈশিষ্ট্য, আপনি কমিউনিস্ট ঠিক আছে, মার্ক্সবাদ খুব ভালো জানেন, লেনিনবাদ খুব ভালো জানেন, খুব ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, তার আগে তো আপনার নিজের মধ্যে কতগুলো মানবিক সদ্গুণ থাকতে হবে। এবং তার মধ্যে প্রথম হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য, সৎ হতে হবে, প্রকৃত অর্থে সৎ, স্বচ্ছ হতে হবে, নিষ্পাপ। এটা ছাড়া মানুষের মধ্যে আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন না, যতই ভালো বক্তৃতা করার চেষ্টা করেন। এটা মিন্টুর মধ্যে প্রত্যক্ষ করার, চাক্ষুষ করার সুযোগ হয়েছে। একটু বাড়তি বলছি না, সে অনুপস্থিত বলে কথাগুলো বলছি। মারা গেলে পরে প্রয়াণ সবাই দাঁড়িয়ে এগুলি নাকি বলতে হয়, কাজে আপনিও বলছেন, মোটেই ঘটনা তারা। মিন্টু এই কথাগুলি বলে যায়নি আমাদের যে আমি যখন থাকবো না আমার জন্য এই সার্টিফিকেটগুলি কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করুন, মোটেই ঘটনা তা না। প্রকৃত অর্থে কমিউনিস্ট হতে গেলে পরে তার প্রথম যে গুণ, সব মানুষের মধ্যে আমরা চাইব, দরদি হবেন, সৎ হবেন, স্বচ্ছ হবেন, অমায়িক হবেন, অহংকারী হবেন না, আত্মম্ভরী হবেন না। মানুষের সব সমস্যার সমাধান করতে না পারলো, ভালো করতে না পারলো, ক্ষতি করবেন না, খারাপ চিন্তা করবেন না, সামনাসামনি অথবা পেছন থেকে। সামনাসামনি করলে তবু বোঝা যায়, পেছন থেকে যারা ক্ষতি করার চেষ্টা করে এটা তো আরো মহা অপরাধ। কমিউনিস্ট পার্টিতে তো এই জিনিস প্রশ্নই আসে না। কাজে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন কমরেড মিন্টু। তো কাজেই এই জায়গায় দাঁড়িয়ে যে সময় তাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো, স্বপন বৈষ্ণব ছিলেন সম্পাদকের দায়িত্বে। এটা আমাদের পার্টির দস্তুর, এটা নতুন করে আমরা চালু করেছি। এক একটা কনফারেন্স হলে পরে 3 বছর এই কমিটি কাজ করবে, আবার 3 বছর পর সম্মেলন হবে। তো আমরা আমাদের যে সিদ্ধান্ত পার্টি, এরকম পরপর 3টা সম্পাদকের দায়িত্ব যিনি প্রতিপালন করবেন, তারপরে তাকে আমরা এই দায়িত্ব থেকে অব্যাহতি দেব, আবার অন্য কাউকে আমরা আনবো। এটার মধ্যে একটা বৈজ্ঞানিক সাংগঠনিক চিন্তা আছে, আমি সেই বিশ্লেষণ এখানে যাচ্ছি না। এই না যে স্বপন বৈষ্ণব দায়িত্ব পালনে অপারগ ছিলেন, অবহেলা দেখিয়েছেন, মোটেই ঘটনা না। ওই যে নিয়মটা, এই নিয়মটা আমাদের সমাজের জন্যই তো প্রযোজ্য। ফলে মিন্টু অব্যাহতি নিয়ে, স্বপন অব্যাহতি নিয়েছেন এবং মিন্টু দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব যেটা নিয়েছেন সেটাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। দায়িত্ব নেওয়ার আগে সম্পাদক মণ্ডলীর সভায় কমরেড তপন চক্রবর্তীর সাথে মাঝামাঝি এসে, বিশেষ করে 18-র পর এই কুমারঘাটে যখন বসতাম, তখন তাকে যেভাবে দেখেছি, কিন্তু সম্পাদকের দায়িত্বে বৃত হওয়ার পর তার চাইতে আরো 1 ধাপ 2 ধাপ এগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি তার কাজের মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটিয়েছেন। আপনারা শুনেছেন তার সমস্ত গুণাবলী, আগাম প্রস্তুতি থেকে শুরু করে। কথা কম বলতেন, শুনতেন বেশি। এই জায়গায় আমাদের কিছু ব্যতিক্রম আছে, আমরা অনেকেই বলি বেশি, শুনি কম, এবং শোনার ক্ষেত্রে ধৈর্য থাকে না। কেউ কিছু বলতে আসলে পরে পুরো কথা বলার আগেই চট করে আমরা মন্তব্য করে বলে দিয়েছি, হ্যাঁ বোঝা গেল, এটা আমরা করে দেব। আপনি করবেন কি করবেন না পরের কথা, কিন্তু তার যে কথাটা তো শুনবেন। আমাদের অনেকের মধ্যে এই ত্রুটি আছে, এই দুর্বলতা আছে।
মিন্টুর মধ্যে এটা ছিল না। শুনতেন, বুঝতেন, অল্প কথায় পরামর্শ দিতেন, বাইরেও খুব বেশি যে কথা বলতেন তা না। মিন্টু জনগণের সামনে কিরকম কথা বলেন আমার জানবার কিন্তু কোনো সুযোগ ছিল না। এটা আমার একটা মানে ঔৎসুক্য ছিল। তাকে তো আমরা সেক্রেটারি করলাম, মানুষের কাছে তো যেতে হবে। স্বপনের বক্তৃতা তো শুনতে অভ্যস্ত। লংতরায় বেলিতে যখন স্বপন কাজ করতো, কেমন না, ঠিক আছে। তারপর এখানে শুধু শুনেছি অনেক সময় স্বপনকে পেছন থেকে জামা টেমে বলতেছে এবার শেষ করো। এই না যে সে ভুল কথা বলছে, ভিন্ন কথা বলছে, আরো আছে শেষ করতে ওই মিটিং, এতে সে কিছু মাইন্ড করতো না। মিন্টুর বক্তৃতা শুনলাম কোনোটা নির্বাচনী সভায়, অল্প সময়ের জন্য বক্তৃতা করলো। তাতে আমার মনে হলো যে এটা তো একটা অসাধারণ গুণ তার, এটা তো জানতাম না, এটা তো লুকায়িত ছিল। সে তো নিজেকে এভাবে জনগণের সামনে উপস্থিত করার জন্যে চেষ্টা করেনি। আমাদের অনেকের মধ্যে দুর্বলতা ত্রুটি আছে, নিজেকে সামনে আনতে হবে, প্রচারের পাদপ্রদীপে আসতে হবে, পেলেই মাইক ধরতে হবে, সুযোগ পেলেই ছবি তুলতে হবে, এবং সুযোগ থাকলে আমরা পত্রিকায় ছাপার ব্যবস্থা করতে হবে। এটা না করলে আমরা অনেকে মনক কষ্ট নেই, সহ্য করতে হবে। কিন্তু মিন্টুর মধ্যে এই জিনিস দেখিনি, অসাধারণ গুণ। ভোটের রাজনীতি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের পার্টিটা ভোটের পার্টি না। এই ভোটের পার্টি না বললে পর অনেকে আবার বলবেন আপনারা তো বিধানসভায় নির্বাচন অংশগ্রহণ করছেন, লোকসভায় করছেন, পঞ্চায়েতে করছেন, তাহলে ভোটের পার্টি না কেন? এগুলো হচ্ছে আমাদের কাছে উন্নত পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম। লক্ষ্যটা কিন্তু আমাদের অন্যরকম। শোষণ বঞ্চনার হাত থেকে আমাদের দেশের মানুষদের মুক্ত করে তাদের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে প্রকৃত মানুষ হিসেবে তারা যাতে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে পারেন, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, সেরকম একটা ব্যবস্থা পত্তনের জন্য আমাদের লড়াই। এই জন্য আমাদের লাল ঝান্ডা হাতে নেওয়া। যে জায়গায় আমরা বারবার যেটা বলি যে দৈনন্দিন যে সংগ্রাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, মজুরি, জায়গা, জমি, মাথা গুঁজার স্থান, এই সমস্ত মিলিয়ে এগুলো বাদ দিয়ে শুধু ভোট ভোট ভোট, 5 বছর পর পর ভোট আসবে, কাজেই ওই ভোটের 3 মাসে আমরা সক্রিয় হবো, তারপরে গিয়ে ভোট আসলে বিলিয়ে দেবো, এই চিন্তা প্রকৃত কমিউনিস্ট পার্টির চিন্তা না। কমিউনিস্ট পার্টির মধ্যে থেকেও এরকম চিন্তা কেউ কেউ করেন না মনে করার কারণে এগুলি ধরা পড়ছে, এই দুর্বলতা দেখা যাচ্ছে। তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি, ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। আপনি যে পদ্ধতি অনুসরণ করে চলবার চেষ্টা করছেন, বাকি সবগুলোকে গুরুত্ব কম দিয়ে অবহেলা করে আবার ভোট আসুক, এটা তো সঠিক পদ্ধতি না। এই সংগ্রামের ধারাই ভোট যখন আসবে তখন এটাকে আমরা বলি উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম। ভোট হবে, সরকার পরিবর্তন হবে না আগেরটাই থাকবে, মানুষ ঠিক করবেন। নতুন সরকার আনবেন, কাকে আনবেন এটাও মানুষ ঠিক করবেন। মানুষের জীবনের অভিজ্ঞতা আমরা মানুষের কাছে গিয়ে আমাদের পার্টির যে বক্তব্য, অভিজ্ঞতা উপস্থিত করব, মানুষ সিদ্ধান্ত করবেন, এই যে প্রক্রিয়া। কিন্তু এটা তো ঘটনা। আমরা যতই এই কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির এই যে উন্নত চিন্তা চেতনা নিয়ে কাজ করার চেষ্টা করি, সবাই সমানভাবে সচেতন, সমৃদ্ধ, এটা মনে করার কারণে। তাই ভোট একটা মানে আমাদের পার্টির ভেতরেও আগ্রহ আছে অনেকের, সে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত। অনেকেই বলেন এত বছর পার্টি করলাম, পঞ্চায়েতের নির্বাচনে একটা মেম্বারের জন্য আমাকে দাঁড় করতে পারলেন না, এরকম কথা শুনতে হয়েছে। চাকরির জন্য কিন্তু জানি, আমি তো মুখ্যমন্ত্রী ছিলাম, আপনাদের আশীর্বাদে আপনারা সাহায্য করেছেন, আমার কি গুণ পার্টি যদি এখানে সাহায্য না করতেন। অনেককে কেউ তো চাকরি বাকরি হেনা তেনা সাহায্যের জন্য গিয়ে বলছেন একেবারে মানে বিভিন্ন চাঁদার রসিদ, এমনকি পার্টি মেম্বারশিপের রসিদ, লেবি দিচ্ছেন তার রসিদ দেখে এত কিছু, কিন্তু কিছুই তো পেলাম না। তা আমি হাসতে হাসতে বলতাম, সবিনে সম্মান পান্ত, মর্যাদা পান্ত, মানুষ ডাকে তো, সমস্যা নিয়ে মানুষ আপনার কাছ থেকে পরামর্শের জন্য আসে তো, তারপর আর কিছু বলে না। তারপর বলে আপনার সঙ্গে কথা বলে পারবো না তো, কেমন না? আবার কিছু কিছু লোক আমরা দেখতাম এটা পঞ্চায়েতের মেম্বার কেন হতে পারবো না, এটা নিয়েও কথা বলতেন। কাজে পার্টির ভেতরে যে লোক নতুন, হয়তো পুরনোদের মধ্যে আছে এই সমস্যাটা।
তো এই জায়গায় দাঁড়িয়ে মিন্টুকে যেটা দেখেছি, মিন্টু এই দুর্বলতায় ভুগত না। বিশেষ করে এটা উপলব্ধি করেছি 23-এর বিধানসভা নির্বাচনের সময়। এই দুটো যে তফসিলি আসন সংরক্ষিত, এই দুটো আসনের প্রার্থী ঠিক করার প্রশ্নে গিয়ে মিন্টু সম্পর্কে ধারণাটা আরো স্বচ্ছ হয়েছে, আরো উন্নত হয়েছে। এটা অসাধারণ গুণ, এগুলি সবাই জানেন না, জানার কথা না। এটা পার্টি নেতৃত্ব বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারা এটা বুঝবেন। কাজে এই সমস্ত গুণের সমাহারে মিন্টু। এবং একটা জিনিস বুঝবেন, মিন্টু যে এই জায়গাটা আসলো না তার পরিবারকে বাদ দিয়ে না। তারা 4 ভাই 1 বোন। বাবা একজন বিদ্যালয়ের শিক্ষক, বেশি বয়সে পড়াশোনা করে প্রি ইউনিভার্সিটি পাস করেছেন। আজকে কথা বলতে গিয়ে দেখলাম, আমি জিজ্ঞেস করছিলাম ওটার বয়স কত, সম্ভবত বলছিলেন 83 কিংবা 85। চেহারা দেখে বয়সের সঙ্গে মিলছে না। কোন সালে তিনি প্রি ইউনিভার্সিটি পড়েন, যখন সালটা বললেন আমি তো একটু কনফিউজ ছিলাম। তিনিই পরিষ্কার করেছেন, তিনি বুঝতে পেরেছেন। বলছে আমি অনেক বেশি বয়সে পড়াশোনা করেছি, স্কুল ছিল না। রাখাল রাজকুমারের সঙ্গে তার পরিচয়, তারপর বৈদ্যনাথ মজুমদার, এবং তারপর বলছেন নৃপেন চক্রবর্তী দশরথরা আমাদের এখানে আসতেন, মাঝে মাঝে ক্লাসটা শুনিতেন। অর্থাৎ কমিউনিস্ট আন্দোলনের যে পরিমণ্ডল তার মধ্য দিয়ে বড় হচ্ছিলেন। এখন সেই জায়গায় পরিবারটা কিন্তু খুব সচ্ছল পরিবার ছিল না। যখন বাবা দেখলেন মিন্টু একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মকেন্দ্রিক ভাবনা মুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, আয় করব, উপার্জন করব, ভালো থাকবো, আরো উপরে যাব, এই চিন্তা না, সে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে কমিউনিস্ট মতাদর্শ উদ্বুদ্ধ হয়ে এগুতে চায়। বাবা বাধা দেয়নি, নেই, চোখের জল ফেলতে ফেলতে বলছিলেন সে আমাদের ছেড়ে চলে গেছে, সে আমাদের কাজ করতে, এখন আমাদের কাজ করতে হচ্ছে। এই চোখের জল ফেলতে ফেলতেই নিজের ছেলের যে উন্নত চেতনা, সদ্গুণ, এগুলি তিনি উল্লেখ করার চেষ্টা করছিলেন। এবং পরিবারের মধ্যে তার বাবার যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং মিন্টু যখন পার্টির সাথে যুক্ত হয়ে গুরুদায়িত্বে মানে কাঁধে তুলে নিয়ে কাজ করছেন, সবটা মিলিয়ে তার পরিবারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা, তার ভাই বোন, স্ত্রী ইত্যাদি সবাই মিলে একটা নতুন আবহ তৈরি করেছে। কাজেই আমরা আমাদের দুর্বলতা কি, আমরা এখনো সমালোচনা করি। আমি কমিউনিস্ট পার্টিতে আছি, গুরুদায়িত্বে আছি, কিন্তু আমার পরিবারের লোকদের সঙ্গে আমি কথা বলি না। আমার পরিবারের মধ্যে উল্টোপাল্টা রাজনৈতিক চিন্তা নিয়ে মানুষ চলেন। আমাদের যারা ক্ষতি করার চেষ্টা করবেন, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের কি ক্ষতি করবে বলুন তো? বড় জোর পার্টি অফিসটা পুড়িয়ে দিতে পারবে। আমাদের ক্ষতি করার কি আছে? আমাদের ক্ষতি করা মানে মানুষের ক্ষতি করা। আমরা লড়াই করছি মানুষের জন্য। কোন মানুষ? গরিব মানুষ, নিরন্ন মানুষ, সমস্যা পীড়িত মানুষ, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে। কাজেই যারা আমাদের পার্টি অফিসটা আক্রমণ করছেন তারা বুঝতে পারছেন না এই যে গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করছেন। আস্তে আস্তে কিছু কিছু লোক বুঝতে শুরু করেছে। কাজেই এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কথাটা আমি বলবো, যে মিন্টুর অনুপস্থিতি আমরা অনুভব করছি। জায়গাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শূন্য, কিন্তু প্রাকৃতিক নিয়মে কোনো জায়গায় শূন্য থাকে না, সমাজ ব্যবস্থা তো কোনো জায়গায় শূন্য থাকে না। আমার তো দৃঢ় বিশ্বাস এই এলাকার আমাদের পার্টি, সংগঠক, সমর্থক, তাদের সম্মিলিত গণতান্ত্রিক এবং শ্রেণী সংগ্রাম একে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, তার মধ্য দিয়েই এই শূন্য জায়গাটা পূরণ করবার ক্ষেত্রে তারা সাফল্য দেখাতে পারবেন। আমাদের দেশের সামনে, রাজ্যের সামনে এখন সমস্যা কি? আপনার এই যে একটা সরকার এখানে আছেন, 7 বছর হচ্ছে, আর মাত্র 1 মাস 2 মাস বাকি আছে। প্রতিশ্রুতি কি হচ্ছেটা কি? বিস্তৃত বলার তো দরকার নাই, একেবারে উল্টো।
আপনার কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হচ্ছে। উপজাতি, মুসলিম উভয় অংশের, আগে পুরুষ লোক যেতেন, এখন মহিলারাও যাচ্ছেন। জিনিসের দাম বাড়ছে, বেআইনি মজুদ হচ্ছে, কালোবাজারি হচ্ছে, কৃত্রিম অভাব সৃষ্টি করছে, দুগুণা তিনগুণা দাম নিচ্ছে অল্প কিছু লোক, সব ব্যবসায়ীরা। কোথায় সরকার? কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, কোনো সাহায্য পাচ্ছে না। এই যে ৪০ বছরের মধ্যে এই অভাবনীয় আপনার বন্যা হয়ে গেল, সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে যারা কৃষক, সাধারণ কৃষক, যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত, তারা পশুপালনের মাধ্যমে, এটাও চাষেরই অঙ্গ, কৃষিরই অঙ্গ, পরিবার প্রতিপালন করার চেষ্টা করতেন, তারা শয়ে শয়ে সেখানে তাদের এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে, ফলের বাগান নষ্ট হয়েছে। কোথায় সাহায্য? কোথায় সরকার? বামফ্রন্ট সরকার তো ৪৮ ঘন্টার মধ্যে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করতেন। এখন তো চিৎকার করেও কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বেকার সমস্যা যাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে, শূন্যপদ পূরণ, মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে যুবক যুবতীদের। সেই শূন্যপদ পূরণ তো দূরের কথা, তারা আসার পর নতুন করে শূন্যপদ তৈরি করেছে, সেটাও প্রায় ৫০,০০০, ৫৫,০০০ হয়ে গেছে। ইন্টারভিউ নাই, বছর পার হচ্ছে, তালিকা বেরোচ্ছে, নিয়োগপত্র পাচ্ছে না। এগুলো নিয়ে কথা বলতে গেলে পর ঘাট ধাক্কা খাচ্ছে, কাদা নেগেস ছুটছে, জল কামারের জলের মুখে তাদেরকে সেখানে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই তো চলছে পরিস্থিতি। মানুষের ক্ষোভ বাড়ছে, এবং এই ক্ষোভটা কি দেখা যাচ্ছে, মাসলম্যান যারা আপনার এই যে বাইক বাহিনী যারা, তারা এখন বুঝতে পারছে, আমরা এই কথাগুলি তাদের সঙ্গে বলতাম যে তোমরা তো আমাদের শত্রু না ভাই, তোমরা বিভ্রান্ত হচ্ছ। এবং এই যে যুব অংশ, তাদের মধ্যে যে আশার আলো জ্বেলেছিল, সেখানে আমাদের শিক্ষক কেরানি কর্মচারীদের একটা অংশ, তারা কোন অংশ কম দেয় না। 7 সেন্ট্রাল পে কমিশন, 20,000 টাকা বেতন 40,000 হবে, 40টা 80 হবে, 80টা 1,20,000 হবে। কোথায়? খবরই তো নাই। দিয়েই তো পাচ্ছে না, এখন আরো 23টা 24টা দিয়ে বাকি পড়ে আছে। চুপচাপ সব এরাই ঘরে যেতেন, স্ত্রীকে বুঝাতেন, ছেলেকে বুঝাতেন, ভাইকে বুঝাতেন, মেয়েকে বুঝাতেন। এবার পরিবর্তনের স্লোগান, হ্যাঁ মিছিল টিছিল বামপন্থীদের সঙ্গে যা যা করেছে করেছে, এখন দরকার নাই, আর মুখ দেখাবে না। এবার পদ্ধতি আমাদের ছাপ দিতে হবে, তাহলে এই সুযোগগুলি হবে। ভাঙা সাইকেল চালাচ্ছে, স্কুটার হবে, স্কুটার চালাচ্ছে, জিপ গাড়ি হবে। ভাড়া বাড়িতে থাকি, জায়গা কিনবো, ছোট্ট বাড়ি, মাটির ঘর, দরজার ঘর, এটা পরিবর্তন করবো, পাকা বাড়ি করবো, 2তলা হবে, 3তলা হবে, সমস্ত স্বপ্ন চুরমার। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা বুঝতে পারছেন বলেই ভোট বন্ধ করে দিয়েছেন। পঞ্চায়েত থেকে শুরু করে এই সর্বশেষ পঞ্চায়েত পর্যন্ত, মাঝখানে তো আবার 23-এর বিধানসভা নির্বাচন গেছে। একটা সরকার গণতন্ত্র হরণ করে ভোটের অধিকার যখন তারা ধ্বংস করে, তখন বুঝতে হবে এই সরকারটার উপর জনগণ বিশ্বাস হারিয়েছে, সরকারটাও জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তার জন্য জনগণকে ভোট দিতে দিচ্ছে না। আমরা বামফ্রন্ট সরকার 18-তে স্বাধীনভাবে সবাইকে ভোট দিতে দিয়েছে, মানুষের উপর বিশ্বাস ছিল। মানুষ যে প্রলুব্ধ হবেন এটা আমরা বুঝতে পারিনি। এটা হচ্ছে আমাদের বুঝতে পারার ক্ষেত্রে দুর্বলতা। এটা আমরা আত্মসমালোচনা করেছি, কিন্তু আমরা তো মানুষের ভোটের অধিকার তো হরণ করিনি। এরা এটা করছে, এটা শাসক দলের শক্তি না, দুর্বলতার পরিচয়। এই জায়গাটার মধ্যে তারা এখন কি দেখা যাচ্ছে, এরা বুঝতে পারছে লড়াই হবে, আস্তে আস্তে মানুষের বোধোদয় হচ্ছে। দেশের নির্বাচনীতে তারা হেরে গেছে, আসন কমেছে, ভোট কমেছে। তীব্র মাথা যদি প্রতারণা না করে এই সরকারিতে তৈরি হতে পারে না। আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, আপনারা এগুলো জানেন। মানুষ ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, তাদের সমস্যার সমাধানের জন্য রাস্তা খুঁজে বের করবে।
এটাকে দুর্বল করার জন্য এখন কি হচ্ছে, বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মুসলমানের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের ঘটনা এটা একটা অছিলা মাত্র। এই গত 2 মাস 3 মাসের মধ্যে কতগুলি ঘটনা তারা সংগঠিত করেছে। আগরতলা রানীর বাজারের পাশে কচুরাবাড়ি, ধর্মনগরের কদমতলা, পানিসাগর পার্শ্ববর্তী, এরপর চেষ্টা করেছে কৈলাসহরের মধ্যে উত্তেজনা ছড়াতে, তারপর চেষ্টা করেছে আপনার সোনামরার মধ্যে উত্তেজনা ছড়াতে, চেষ্টা করেছে বিশালগড় উত্তেজনা ছড়াতে। এটাই তো কাজ। আর অপরদিকে তীব্রামথা উপজাতি অনুপজাতির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সব উপজাতি এক হোক, আমি আছি উপজাতিদের রক্ষক। তুমি উপজাতিদের রক্ষক কি করে হবে? 1300 বছর নাকি রাজন্য শাসন করেছে এরা, রাজরাজারা। এই ভদ্রলোকের পিতৃদেব, তিনি তো 2-3বার এমপি হয়েছেন কংগ্রেসের টিকিটে, মা 2বার এমএলএ হয়েছেন কংগ্রেসের টিকিটে, মা এমপি হয়েছেন কংগ্রেসের টিকিটে, মা মন্ত্রী হয়েছেন কংগ্রেস টিউজের মন্ত্রিসভায়। কি বোঝাচ্ছেন? রাজন্য শাসনে আপনার যে ঠাকুর দাদা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরার জন্য কি করেছেন? রাজবাড়ি তৈরি করা ছাড়া আর মহারাজগঞ্জ বাজার তৈরি করা ছাড়া কি এরকম কাজ করেছেন? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, দারিদ্রতা, বঞ্চনা, বাড়িঘর তৈরি করে কিছু করেছেন না তো? জানে না ত্রিপুরার মানুষ? নূতন প্রজন্ম নাও জানতে পারে, পুরনোরা জানেন। কি বলছেন? এর থেকে বেরোবার জন্য যখন উপজাতিদেরকে ঐক্যবদ্ধ করে অন্ধকার মুক্ত হতে সাহায্য করার জন্য জনশিক্ষা আন্দোলন করার চেষ্টা করলেন, বুঝতে পারলেন এই তো জনশিক্ষা আন্দোলন, এর মধ্যেই লুক্কায়িত আছে তাদের ধ্বংসের আন্দোলনের বীজ। ভয় হয়ে 1 বছরের মধ্যে এই আন্দোলনটাকে চুরমার করার জন্য আমাত্যবর্গদের আগরতলায় জোর করে সেখানে সম্মেলন সংগঠিত করছেন। এখান থেকে সুধন্যা দেববর্মা, হেমন্ত দেববর্মা, যাদের উদ্যোগে সভাপতি সম্পাদক প্রথম জনশিক্ষা সমিতি তৈরি হয়েছিল, তুলে নিয়ে মধ্যরাত্রিতে রাজবাড়িতে তাদেরকে নির্যাতন করেছে। এই ইতিহাস জানে না ত্রিপুরার মানুষ। আপনারা এখন হঠাৎ করে উপজাতি দরদি হয়েছেন। বামফ্রন্ট সরকার কিছু করেনি, আর করেছে এটাকে জেলা পরিষদটাকে তৈরি করেছে, ভাষার দাবিকে স্বীকৃতি দিয়েছে, চাকরির সংরক্ষণকে নিশ্চয়তা দিয়েছে। বেআইনিভাবে তাদের যে জমি হস্তান্তরিত হয়েছিল, এই জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে? ট্রাইবেল এলাকায় রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, বাজারহাট, এগুলি কে করেছে? রাজবাড়ির লোকরা করেছে না তাদের মানে সহযোগী যারা সরকার চেয়েছেন তারা করেছে? কি জবাব? কিন্তু ধরা পড়ে গেছে। টিউজেস ধরা পড়তে 16-17 বছর সময় লেগেছে, কিন্তু তীব্রমতা 4 বছরের মধ্যে ধরা পড়ে গেছে। বিজেপির বিরুদ্ধে কথা বলে কৌশলগতভাবে বিধানসভার নির্বাচনে 19 বার ভোট, 13টা আসন, কিন্তু কয়েক মাসের ব্যবধানে বিজেপির পেটে ঢুকেছে। 2 জন মন্ত্রী হয়েছে, এডিসি তাদের হাতে। এডিসি তো লুণ্ঠনের আর একটা মৃগয় ক্ষেত্র। একদিকে বিজেপি সরকার লুণ্ঠন করছে, আরেকদিকে এডিসিতে লুণ্ঠন চলছে। এরা এখন আবার কি স্লোগান? এতদিন বলতো 14 লক্ষ, এখন বলছে 15 লক্ষ উপজাতি এক, আমি তাদের জন্য করব। প্রয়াত হলে পরে যে স্বর্গে যাব, আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে, আমি অন্তত বলবো আমি উপজাতিদের জন্য কাজ করে জীবন দিয়েছি। কি কাজ করছেন? বিভাজন তৈরি করছেন। উপজাতিরা শুধু একলা একলা ঐক্যবদ্ধ হলে তাদের জীবনের সমস্যার সমাধান হবে না। উপজাতি অনুপজাতি উভয়ে মিলেই তো আপনার সামন্ত শোষণের অবসান ঘটিয়ে কংগ্রেস যখন আসলো তার বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসকে অপসারিত করে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। সেই সরকারই এই সমস্ত সুযোগগুলি সৃষ্টি করেছে। কি কথা বলছেন? এখন বলছেন না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন কি হচ্ছে? তাদের চেহারা উন্মোচিত হচ্ছে, বিশ্বাস মানুষ করছে না। বিশেষ করে সেখানে উপজাতির তরুণ তরুণী, যুবক যুবা, তারা সেখানে আস্তে আস্তে বেরিয়ে আসছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভাজনের রাজনীতিটা, ধর্মের কথা, বর্ণের কথা, সম্প্রদায়ের কথা বলে করবার চেষ্টা করছে একদিকে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, আরেকদিকে তীব্রামথা। এদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে।
লড়াই করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এর মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো এগুলো সুরাহা করবার জন্য রাস্তা খুঁজতে হবে। আর এগুলোর জন্য গণতান্ত্রিক অধিকার চাই। এই অধিকারটার উপরই তারা আক্রমণ করার চেষ্টা করছে। এখন তো দেখছেন সংবিধানই ধ্বংস করার চেষ্টা করছে। এক দেশ এক ভোট, আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। এটা আরেকটা মানে চক্রান্তের জাল তারা বিছাবার চেষ্টা করছে। কমরেড মিন্টু এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সচেতন থেকেই পার্টির সম্পাদক হিসেবে দায়িত্ব যখন বৃত হয়েছেন, পর্যায়ক্রমে এই লড়াইটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তার অবর্তমানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আজকে আমাদের এই শপথে নিতে হবে, কমরেড আপনি যে অসম্পূর্ণ কাজ আমাদের জন্য রেখে গেছেন, আপনি থাকলে আমাদের সাথে হয়তো লড়তেন, কিন্তু মনে করার কারণে যে আমরা নিষ্ক্রিয়, আমরা এই দায়িত্বই পালন করার চেষ্টা করব। লক্ষ্য আমাদের অনেক দূর, কিন্তু এই মুহূর্তের যে সমস্যা এগুলো সুরাহা সমাধানের জন্য এই অশুভ যে প্রবণতা, অশুভ যে শক্তি, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ত্রিপুরা একটা গণতান্ত্রিক পরিবেশ, সম্প্রীতির পরিবেশ, সুস্থিতির পরিবেশ, এটাকে পুনরুদ্ধার এবং আমাদের জীবনের সাধারণ সমস্যাগুলি সুরাহার রাস্তা আমরা খুঁজে বের করব। এটার মধ্য দিয়েই আমরা আপনার স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করবার সুযোগ নেব। এই শপথ আজকে আমাদের এখান থেকে নিতে হবে। আপনারা নিশ্চয়ই এই শপথ নিয়ে এখান থেকে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আবার মিন্টু দাসের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপ্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।